আজ আমরা কথা বলছি প্রজনন স্বাস্থ্য নিয়ে। শব্দটা শুনলে সাধারণত মনে হয় মানে প্রজনন অঙ্গ আর তাদের ঠিকঠাক কাজ করার বিষয়, তাই না? হ্যাঁ, সাধারণভাবে তাই মনে হয়, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে WHO বলছে ব্যাপারটা আরও বড়। ঠিক, ওরা বলছে এটা শারীরিক, মানসিক, আচরণগত, এমনকি সামাজিক সুস্থতার একটা পুরো প্যাকেজ। একদম। আর আমাদের কাছে যে তথ্য আছে তাতে দেখছি ভারত কিন্তু বেশ প্রথম দিকেই, মানে জাতীয় স্তরে এটাকে একটা সামাজিক লক্ষ্য হিসেবে নিয়েছিল। সেই ১৯৫১ সালের পরিবার পরিকল্পনা কর্মসূচি, তাই তো? হ্যাঁ, ঠিক। যেটা এখন আরও বড় আকারে প্রজনন ও শিশু স্বাস্থ্য পরিচর্যা বা RCH নামে পরিচিত। আচ্ছা, তো এই উৎসগুলো থেকে আমরা আজ বোঝার চেষ্টা করব এর বিবর্তন আর এখনকার চ্যালেঞ্জগুলো কি কি। এখানে একটা খুব জরুরি ব্যাপার উঠে আসছে। দেখুন, স্বাস্থ্য পরিষেবা ভালো হয়েছে, জীবনযাত্রার মান বেড়েছে, হ্যাঁ, সেটা তো ভালো দিক। অবশ্যই ভালো দিক। কিন্তু এর একটা প্রভাব পড়েছে জনসংখ্যা বৃদ্ধির ওপর, মানে বেশ বড় প্রভাব। তাই নাকি? কিরকম? তথ্য বলছে ধরুন ১৯০০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা ছিল প্রায় ২০০ কোটি। হুম। সেটা ২০০০ সালে হয়ে গেল ৬০০ কোটি। আর ২০১১ সালে ৭০০ কোটি। বাপ রে, বিশাল বৃদ্ধি। আর ভারতেও একই ছবি। ২০১১ সালের মে মাসেই আমাদের জনসংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে গেছিল। আচ্ছা, এর কারণটা কি বলে মনে করা হচ্ছে? মূল কারণ হিসেবে দেখা হচ্ছে মৃত্যুহার কমে যাওয়া, বিশেষ করে মাতৃমৃত্যুহার বা MMR আর শিশু মৃত্যুহার বা IMR। ও আচ্ছা, মানে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে। হ্যাঁ, আর সেই সঙ্গে প্রজননক্ষম মানুষের সংখ্যাও বেড়েছে। এর ফলে কি হচ্ছে? খাদ্য, আশ্রয়, বস্ত্র এইসব মৌলিক চাহিদার উপর সাংঘাতিক চাপ পড়ছে। বুঝলাম। আর এখানেই তো প্রজনন স্বাস্থ্য কর্মসূচিগুলোর গুরুত্ব বেড়ে যায়, তাই না? একদম। সচেতনতা বাড়ালো আর সঠিক সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই মূল লক্ষ্য হওয়া উচিত। মানে ধরুন প্রজনন অঙ্গ, বয়সন্ধিকালের পরিবর্তন, নিরাপদ যৌন অভ্যাস। হ্যাঁ, আর যৌন সংক্রামিত রোগ বা STI, এইডস এইসব নিয়ে ঠিকঠাক তথ্য দেওয়া। ভুল ধারণা ভাঙাটা খুব দরকারি, বিশেষ করে টিনেজারদের মধ্যে। ঠিক, আর পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা, বিভিন্ন গর্ভনিরোধক পদ্ধতি সম্পর্কে জানানোটাও তো জরুরি। অবশ্যই জরুরি। উৎসগুলোতে অনেক পদ্ধতির কথাই বলা আছে। যেমন? যেমন ধরুন, প্রাকৃতিক পদ্ধতি আছে, পর্যায়ক্রমিক বিরতি মানে সেফ পিরিয়ড মেনে চলা বা উইথড্রল। হুম। আবার ধরুন, প্রতিবন্ধক বা ব্যারিয়ার মেথড, কন্ডম, ডায়াফ্রাম এগুলো। আচ্ছা। তারপর আছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস বা IUDS, যেমন কপার-টি বা হরমোন রিলিজিং IUD। এগুলো বেশ জনপ্রিয়। হ্যাঁ, শুনেছি। আর মুখে খাওয়ার পেল? হ্যাঁ, ওরাল পিলসও আছে। এখানে একটা বিশেষ পিলের কথা বলা দরকার, সোহেলি। সোহেলি। হ্যাঁ, এটা লখনৌর CDRI তৈরি করেছে। নন স্টেরয়েডাল, সপ্তাহে একবার খেতে হয়। এটা ভারতের নিজস্ব উদ্ভাবন। বাহ, এটা তো দারুণ ব্যাপার। এছাড়াও ইনজেকশন আছে, ইমপ্লান্ট আছে যা ত্বকের নিচে বসানো হয়, আর স্থায়ী পদ্ধতি হিসাবে পুরুষদের জন্য ভ্যাসেকটমি আর মহিলাদের জন্য টিউবেকটমি তো আছেই। অনেক অপশন তাহলে। কিন্তু একটা আদর্শ গর্ভনিরোধকের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? দেখুন, আদর্শ গর্ভনিরোধক হওয়া উচিত ব্যবহারকারী বান্ধব, মানে সহজে ব্যবহার করা যায়, সহজে পাওয়া উচিত, কার্যকর হওয়া উচিত। আর? আর রিভার্সিবল হলে ভালো, মানে প্রয়োজনে বন্ধ করলে আবার সন্তান ধারণ ক্ষমতা ফিরে আসে। আর অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া যেন কম থাকে। তবে একটা কথা মনে রাখা দরকার, ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কোনো পদ্ধতি ব্যবহার করা উচিত নয়, তাই না? একদমই তাই। সবার শরীর তো একরকম নয়, ডাক্তারের পরামর্শ আবশ্যক। আচ্ছা, গর্ভনিরোধের কথা তো হলো, এবার আসি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি বা MTP, মানে গর্ভপাতের কথায়। উৎসগুলোতে এটা নিয়েও আলোচনা আছে। হ্যাঁ, আছে। ভারতে ১৯৭১ সালে কিছু নির্দিষ্ট শর্তের এটাকে আইনি বৈধতা দেওয়া হয়। ২০১৭ সালে আবার সংশোধন করা হয়েছে। কি কি শর্তে এটা আইনসম্মত? যেমন ধরুন, গর্ভাবস্থা চালিয়ে গেলে যদি মায়ের জীবনের ঝুঁকি থাকে, বা বাচ্চার এমন কোনো গুরুতর শারীরিক বা মানসিক সমস্যা থাকার সম্ভাবনা থাকে যাতে জন্মানোর পর তার জীবন খুব কষ্টের হবে। আচ্ছা। এই সব ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে গর্ভপাত করানো যেতে পারে। প্রথম ১২ সপ্তাহে একজন ডাক্তারের মতামতে, আর ১২ থেকে ২৪ সপ্তাহের মধ্যে হলে দুজন রেজিস্টার্ড ডাক্তারের মতামতে। কিন্তু এর অপব্যবহারের একটা ঝুঁকিও তো আছে, তাই না? ঠিক এখানেই একটা বড় চিন্তার বিষয়, বিশেষ করে বেআইনিভাবে লিঙ্গ নির্ধারণ করে কন্যাভ্রূণ হত্যা। হ্যাঁ, অ্যামনিওসেন্টেসিস পদ্ধতির অপব্যবহারের কথা শোনা যায়। একদম।
এই পদ্ধতিটা আসলে ভ্রূণের জেনেটিক ত্রুটি পরীক্ষার জন্য, কিন্তু এটাকে লিঙ্গ নির্ধারণের কাজে লাগানো হচ্ছে কিছু ক্ষেত্রে, যা সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিক। এই আইনটা একদিকে যেমন জরুরি, তেমনি এর অপব্যবহার রোধ করাটাও একটা বড় চ্যালেঞ্জ। ঠিক তাই। কিভাবে নিরাপদ গর্ভপাতের সুবিধা বজায় রেখেও কন্যা ভ্রূণ হত্যার মতো ঘটনা বন্ধ করা যায়, এটা একটা কঠিন প্রশ্ন। আচ্ছা, এবার একটু যৌন সংক্রামিত সংক্রমণ বা এসটিআই নিয়ে কথা বলা যাক। এটাও তো প্রজনন স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ দিক। অবশ্যই গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হারপিস, ক্ল্যামাইডিয়াসিস, এইচআইভি, এইডস এগুলো বেশ কমন এসটিআই। এগুলো কি নিরাময়যোগ্য? দেখুন, হেপাটাইটিস বি, জেনিটাল হারপিস আর এইচআইভি সংক্রমণ বাদ দিলে বেশিরভাগ এসটিআই যদি একেবারে শুরুতে ধরা পড়ে আর ঠিকঠাক চিকিৎসা হয়, তাহলে সম্পূর্ণ সেরে যেতে পারে। কিন্তু শুরুতে ধরা পড়াটাই তো কঠিন অনেক সময়। হ্যাঁ, এটাই মুশকিল, কারণ প্রাথমিক লক্ষণগুলো খুব সামান্য হতে পারে। চুলকানি, একটু স্রাব, হালকা ব্যথা। অনেক সময়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, কোনো লক্ষণই থাকে না। উফ। তার উপর আছে সামাজিক লজ্জা, ভয়। লোকে ডাক্তারের কাছে যেতে চায় না। এর ফলে কিন্তু পরে মারাত্মক জটিলতা হতে পারে। জানুন। যেমন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডি, বারবার গর্ভপাত, মৃত সন্তান প্রসব, এমনকি বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে। সর্বনাশ! তাহলে তো প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়। একদম। নিরাপদ যৌন আচরণ, মানে একাধিক বা অজানা সঙ্গীর সাথে সম্পর্ক এড়িয়ে চলা, আর অবশ্যই কন্ডোমের সঠিক ব্যবহার, এগুলো খুব জরুরি। আচ্ছা, সবশেষে উৎসগুলো বন্ধ্যাত্ব নিয়েও কথা বলেছে। হ্যাঁ, সন্তান ধারণে অক্ষমতা। এর কারণ পুরুষ বা মহিলা বা দুজনের মধ্যেই থাকতে পারে। শারীরিক সমস্যা, জন্মগত ত্রুটি, রোগ, ওষুধের প্রভাব, এমনকি মানসিক চাপও কারণ হতে পারে। এর কি কোনো চিকিৎসা আছে? আসার কথা হলো, এখন সহায়ক প্রজনন প্রযুক্তি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিস, সংক্ষেপে এআরটি আছে। এআরটি মানে ওই টেস্ট টিউব বেবি। হ্যাঁ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ, যেটাকে চলতি কথায় টেস্ট টিউব বেবি বলা হয়, সেটা সবচেয়ে পরিচিত। মানে শরীরের বাইরে, ল্যাবে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটিয়ে ভ্রূণ তৈরি করে জরায়ুতে প্রতিস্থাপন করা। আচ্ছা, আর কি কি আছে? আরও আছে, যেমন জিআইএফ, আইসিএসআই, কৃত্রিম গর্ভধারণ বা এআই। বেশ কিছু উন্নত পদ্ধতি এখন উপলব্ধ। কিন্তু এগুলোর অ্যাক্সেসিবিলিটি কেমন? মানে খরচ বা সহজলভ্যতা? এখানেই একটা বড় কিন্তু আছে। এই এআরটি পদ্ধতিগুলো বেশ ব্যয়বহুল আর দেশের সব জায়গায় সমানভাবে সহজলভ্যও নয়। তার মানে এর সুবিধা সমাজের একটা সীমিত অংশের মানুষই পাচ্ছেন। হ্যাঁ, মূলত তাই। সকলের জন্য প্রজনন স্বাস্থ্যের সুবিধা নিশ্চিত করতে গেলে এই দিকটাও দেখতে হবে। তাহলে সবটা মিলিয়ে যদি দেখি, ভারতে প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি তো হয়েছে। মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার কমেছে, এসটিআই চিকিৎসার সুযোগ বেড়েছে, পরিবার পরিকল্পনার ধারণাটাও ছড়িয়েছে। হ্যাঁ, উন্নতি অবশ্যই হয়েছে। কিন্তু চ্যালেঞ্জও কম নেই। জনসংখ্যা বৃদ্ধি একটা বড় ফ্যাক্টর, প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকি, যেমন অ্যামনিওসেন্টেসিস বা এআরটি নিয়ে কথা হলো, আর সবার কাছে সমানভাবে পরিষেবা পৌঁছে দেওয়া, এগুলো রয়েই গেছে। একদম। এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় ভাবার জন্য। বলুন। এই যে নানা রকম প্রজনন প্রযুক্তি, গর্ভনিরোধক, এমটিপি, এআরটি, এগুলোর সুবিধা তো অনেক, কিন্তু এগুলোর সহজলভ্যতা বাড়ানো আর তার সাথে জড়িয়ে থাকা নৈতিক, সামাজিক দিকগুলো, বিশেষ করে অপব্যবহারের ঝুঁকি, এই দুটোর মধ্যে সমাজ কিভাবে ভারসাম্য আনবে, এটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।